আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের অতিথি। শীঘ্রই আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশে ফিরছেন। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কি উঠে যাচ্ছে? তবে আজকে কিছু অগ্রগতি আপডেট ঘটেছে। আমি যদিও ইমিডিয়েট আগের ভিডিওটাতে আলাপ করেছি যে আওয়ামী লীগ ফিরবে, যে তাতে কোনো সন্দেহ নাই, সরকারের তরফ থেকে ফিরবে বা ফেরানো হবে। আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সব রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার দিয়েছিলেন এবং এমনকি মৌলবাদী সাম্প্রদায়িক জামাতকেও পর্যন্ত রাজনীতি করবার অধিকার দিয়েছিলেন। আজকে তারই পুত্র তারেক রহমানের আমলে আরেকটি ঘটনা ঘটতে যাচ্ছে যে বাংলাদেশে কোনো রাজনৈতিক নিষেধাজ্ঞা থাকবে না। সেটি তারেক রহমানের ইচ্ছাই হোক বা আন্তর্জাতিক সমীকরণে হোক না কেন, যে কোনো কারণেই হোক, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে, এমন আলামতই পাওয়া গেছে। বাংলাদেশের রাজনীতিতে আসলে প্রতিনিয়ত ঝড় পূর্বাভাস এবং অনেক পূর্বাভাস অন্যরকম হচ্ছে, পাল্টে যাচ্ছে, এই ধরনের ঘটনা ঘটতেই আছে। আজকেই সকালের দিকে দিল্লি থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় বেশ কিছু নেতার সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন শেখ হাসিনা। দীর্ঘ বিরতির পর এই প্রথম দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অত্যন্ত কড়া এবং সুনির্দিষ্ট কিছু নির্দেশনা দিয়েছেন তিনি। শেখ হাসিনা স্পষ্ট করে বলে দিয়েছেন, তৈরি হন, আবার ফিরতে হবে দেশে, মাঠে নামতে হবে। আজকের এই বৈঠকে শেখ হাসিনা ঠিক কি বলেছেন, কেন তিনি হঠাৎ নেতাকর্মীদের দেশে ফেরার নির্দেশ দিলেন এবং বিএনপি ও নির্বাচন নিয়ে তার বিস্ফোরক মন্তব্যগুলো আসলে কি ইঙ্গিত দিচ্ছে। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এই বৈঠকে শেখ হাসিনা দিল্লি থেকে ভার্চুয়ালি যুক্ত হন। বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্যের বাসভবনে, যেখানে কেন্দ্রীয় কমিটির বেশ অনেক সদস্যই উপস্থিত ছিলেন। এই বৈঠকে সবচেয়ে আলোচিত দিক হলো শেখ হাসিনার দেওয়া সরাসরি নির্দেশ। তিনি নেতাদের উদ্দেশ্যে বলেছেন, মানসিক এবং অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি নিন, কারণ এবার সবাইকে দেশে ফিরতে হবে এবং দেশের রাজনৈতিক ময়দানে সক্রিয় হতে হবে। তার এই বক্তব্যের পর রাজনৈতিক মহলের জল্পনা শুরু হয়েছে, তবে কি শেখ হাসিনা কোনো শক্তিশালী মহলের কাছ থেকে ইতিবাচক সংকেত পেয়েছেন? অনেক নেতার ধারণা, দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে নেত্রী হয়তো কোনো বড় আশ্বাস পেয়েছেন। বৈঠকে শেখ হাসিনা গত 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কড়া সমালোচনা করেন। তিনি এই নির্বাচনকে একটি প্রহসন হিসেবে অভিহিত করেছেন। বৈঠকে উপস্থিত বিভিন্ন এলাকার দায়িত্বপ্রাপ্ত নেতারা দেশের বর্তমান পরিস্থিতি নেত্রীর সামনে তুলে ধরেন। শেখ হাসিনা দেশি বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, অনেক পর্যবেক্ষক বাংলাদেশে থাকাকালীন বলেছিলেন নির্বাচন খুব ভালো হয়েছে, কিন্তু তারা আবার নিজেদের দেশে ফিরে গিয়ে রিপোর্ট দিয়েছেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচন ছিল একটি সাজানো নাটক। শেখ হাসিনা নেতাদের সতর্ক করে বলেন, এসব দুমুখ লোকদের ভরসায় আমাদের বসে থাকলে চলবে না। তিনি নির্দেশ দিয়েছেন, কেন এই নির্বাচন প্রহসন, তার উপযুক্ত ব্যাখ্যা দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আওয়ামী লীগ শুরু থেকেই ভোটের হার নিয়ে প্রশ্ন তুলে আসছে। শেখ হাসিনার দাবি, এই নির্বাচনে কোনোভাবেই 60% ভোটের হিসাব মেলানো সম্ভব নয়। তিনি গর্বের সাথে উল্লেখ করেন যে তার ভোট বর্জনের আহ্বানে দেশের মানুষ অভূতপূর্ব সাড়া দিয়েছে। মজার ব্যাপার হলো, শেখ হাসিনা তার শাসনামলের 2018 সালের নির্বাচনের দিনের ভোট রাতে হওয়ার অভিযোগের প্রসঙ্গটি টেনে আনেন। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, এবার তো 12 ফেব্রুয়ারি ভোট 11 ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে ব্যালট বক্স বোঝাই করে রাখা হয়েছিল। অর্থাৎ তিনি বর্তমান নির্বাচন প্রক্রিয়ার বৈধতা নিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বৈঠকে আলোচনার একটি বড় অংশ জুড়ে ছিল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর থাকা বর্তমান নিষেধাজ্ঞা।
শেখ হাসিনা যুক্তি দিয়ে বলেন, এই নিষেধাজ্ঞা দুটি কারণে সম্পূর্ণ অবৈধ। প্রসঙ্গত আওয়ামী লীগ এমন কোনো অপরাধ করেনি যার জন্য সন্ত্রাস দমন আইনে তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া যায়। দ্বিতীয়ত, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে তিনি অবৈধ হিসেবে অভিহিত করেছেন। তার মতে একটি অবৈধ সরকারের দেওয়া কোনো নির্দেশই আইনত বৈধ হতে পারে না। তিনি বিএনপি সরকারের নাম না নিলেও বর্তমান শাসন ব্যবস্থার প্রতি ইঙ্গিত করে বলেন, আমরা আশা করব বর্তমান সরকার এই অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। যদি না করে তবে আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত নেব এবং কঠোর কর্মসূচি ঘোষণা করব। মঙ্গলবারের এই বৈঠকে উপস্থিত নেতারা শেখ হাসিনার কণ্ঠে সেই চিরচেনা আত্মবিশ্বাস লক্ষ্য করেছেন। তিনি জোর গলায় দাবি করেছেন যে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কখনোই স্বীকৃতি দেবে না। বৈঠকে গুরুত্বপূর্ণ অনেক নেতা উপস্থিত ছিলেন। যদিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি, তবে বৈঠকে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, এস এম কামাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, তিনি বৈঠকে উপস্থিত ছিলেন এমনটা শোনা যাচ্ছে, এবং আরো অনেকেই উপস্থিত ছিলেন। তারা প্রত্যেকেই মাঠের পরিস্থিতি তুলে ধরেন এবং নেত্রীর নির্দেশে উজ্জীবিত হন। দর্শক, শেখ হাসিনার এই দেশে ফেরার ডাক বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মোড় নিতে পারে। একদিকে তিনি আন্তর্জাতিক মহলের সমর্থনের আশা করছেন, অন্যদিকে মাঠ পর্যায়ের নেতাদের প্রস্তুতি নিতে বলছেন। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগ কি সত্যি রাজপথে বড় কোনো কর্মসূচিতে ফিরছে, নাকি পর্দার আড়ালে অন্য কোনো সমীকরণ কাজ করছে? আপনার কি মনে হয় শেখ হাসিনার এই নির্দেশ কি আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফেরার পথ দেখাবে? তারেক রহমান, আপনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই দেশ মায়ের দায়িত্ব এখন আপনার হাতে। আপনি জানেন কি, আজ ১.৫ বছর হয়ে গেল দেশের অগণিত নিরীহ মানুষ জেলে রয়েছেন কেবল একটি রাজনৈতিক পরিচয়ের জন্য। তাদের পরিবার তাদের অপেক্ষায় দিন গুনছে, বাচ্চারা কাঁদছে, মা আঁচল দিয়ে তাঁর কান্না ঢাকছেন। বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করা কোনোভাবেই অপরাধ হতে পারে না। এই আদর্শের মধ্য দিয়েই এই বাংলাদেশের জন্ম হয়েছে। আজ শাহরিয়ার কবিরের মতো মানুষ বৃদ্ধ বয়সে অসহায়, তাদের চিকিৎসা হচ্ছে না, কেউ কেউ করুণভাবে মারা যাচ্ছেন। এতদিন এগুলো ঘটেছে ইউনূসের ছত্রছায়ায়, আপনার দল ও জামায়াতীদের সমর্থনে। এখন থেকে এসব অপরাধের পুরো দায় আপনার দলকেই নিতে হবে। অসহায় মানুষগুলো আর একটা দিন বেশি যদি জেলে থাকে তবে এর জবাব আপনাদেরই দিতে হবে, এর খেসারতও হয়তো একদিন আপনাদের দিতে হবে। তাই দেরি না করে তাদের মুক্তি দিন এবং সেই উদ্যোগ আজকেই এক্ষুনি নিন। বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করার জন্য লক্ষাধিক মানুষ আজ দেশ ছাড়া। এদের প্রায় সকলকেই সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে দেশ ছাড়া করা হয়েছে। আপনি জরুরি ভিত্তিতে এসব মামলা প্রত্যাহারের ব্যবস্থা করেন। আর হ্যাঁ, তার আগে আদালতকে ঠিক করেন। জামায়াত আর এনসিপির জঙ্গিরা আদালতকে নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছে। এই অবস্থার পরিবর্তন না করতে পারলে আপনারাও ভুগবেন, অবশ্যই ভুগবেন। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা এক্ষুনি তুলে নেন। কোন যুক্তিতে দেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ থাকবে? এটা কোন ধরনের গণতন্ত্র? লজ্জা করে না আপনারা তাদের বাদ দিয়ে নির্বাচন করে ফেললেন? পুলিশ হত্যার বিচার করুন। সঠিক তদন্ত না হলে পুলিশরা কিন্তু বিগড়ে যাবে, তখন নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই ১.৫ বছর সময়ে যারা মব করেছে, মানুষ মেরেছে, মাজার ভেঙেছে, বাউলদের, মহিলাদের, মুক্তিযোদ্ধাদের উপরে আক্রমণ করেছে, জঙ্গিদেরকে জেল থেকে বের করেছে, দেশকে তালেবানি দেশে পরিণত করতে চেয়েছে, তাদের সবার বিচার করুন। এরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে, মুক্তিযোদ্ধাদের স্মৃতিচিহ্ন ভেঙেছে, ধানমন্ডির ৩২ ভেঙেছে। এগুলোতে কি আপনাদের এখনো সমর্থন আছে? যদি থাকে তবে সেটা পরিষ্কার করে আমাদেরকে জানান, আর যদি না থাকে তাহলে তদন্ত করে এই ভাঙচুরের সাথে জড়িত প্রত্যেকটা সন্ত্রাসীর বিচার করুন এবং বঙ্গবন্ধুর সেই ৩২ নম্বরের বাড়ি, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন পুনর্নির্মাণের উদ্যোগ নিন। মানুষ হয়তো আপনাদের ক্ষমা করে দিলেও দিতে পারে। বঙ্গবন্ধু হচ্ছেন এদেশের স্থপতি, তাকে অবিতর্কিত স্থানে প্রতিষ্ঠিত করতে হবে এবং এই সত্য আপনাদেরকে মেনে নিতে হবে। আপনারা নিশ্চয়ই অস্বীকার করবেন না, প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানও বঙ্গবন্ধুকে জাতির পিতা বলতে দ্বিধা করেননি। আপনারা কারা ভাই? নতুন করে ইতিহাস লিখতে চাইছেন, নাকি ইতিহাস রক্ষা করে অতীতের সব পাপ মোচন করবেন?
তারেক রহমান, আপনারা প্রায়ই ভুলে যান যে বিএনপি দলটি এসেছে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদানের পথ ধরে। মানুষ এজন্যই জামাতিদের প্রত্যাখ্যান করে আপনাদেরকে ভোট দেয়। রাজাকারদেরকে দল থেকে বের করে দিন। যারা মুক্তিযুদ্ধকে, বঙ্গবন্ধুকে খাটো করেছে তাদেরকে দল থেকে বের করেন, মন্ত্রিসভা থেকে বের করেন। দেশব্যাপী রাজাকাররা যেসব জায়গায় বিভিন্ন পদে তাদের লোক বসিয়েছে সেগুলোকে ঝাঁটিয়ে বিদায় করেন। এনসিপির ছেলেরা সারা দেশে চাঁদাবাজি চালিয়েছে, অনেক ক্ষেত্রে সেই চাঁদাবাজির দায় পড়েছে বিএনপির উপরে। তাদের অনেকে ধরাও পড়েছে, কিন্তু মব ইউনুসের আমলে কিন্তু বিচার হয়নি। এগুলোর তদন্ত করুন এবং বিচার করুন। আপনারা হয়তো মনে করবেন যে এই কথিত জুলাই যোদ্ধাদের কারণেই আজ আপনারা ক্ষমতায়, কিন্তু এদের যে অংশ এনসিপির নাম ধারণ করেছে, দেখুন এরা জামাতিদেরই অংশ। এরা জামাতিদের ক্ষমতায় নিয়ে আসতে চেয়েছিল, মোটেই আপনাদের ক্ষমতায় আনতে চায়নি। আর হ্যাঁ, যতদিন ক্ষমতায় আছেন ছাত্রদলের ছেলে মেয়েদেরকে স্পষ্ট করে বলে দিন যেন তারা লুঙ্গি ও পেটিকোট না পরে। টোটালি লুঙ্গি পেটিকোট নিষিদ্ধ করুন, যেন শিবিরের এই ছুপারা গুপ্তরা আবার এই পেটিকোট লুঙ্গির নিচে আশ্রয় না পায়। মোহাম্মদ ইউনুসের ক্যাবিনেটের সকল উপদেষ্টাদের দুর্নীতির তদন্ত করুন, এদের সম্পদের হিসাব চান। এই দুর্নীতিবাজরা কোন যুক্তিতে 1.5 বছর ধরে ক্ষমতা আঁকড়ে রাখলো? আমরা জানি কেন আঁকড়ে রাখলো। এই যে করিডোর দিয়ে দেওয়ার চেষ্টা, বন্দর বিদেশিদেরকে দিয়ে দিল, 1000 কোটি টাকার এই পণ্য ওই পণ্য ক্রয়ের চুক্তি করলো। এরপরে আমরা দেখলাম আমাদের গার্মেন্টস সেক্টর ধ্বংসের দ্বার প্রান্তে রয়েছে। এদের সব কটাকে আইনের আওতায় আনেন। ইউনুস থেকে আরম্ভ করে সবাই ছিল দুর্নীতিতে নিমজ্জিত, এটি আমাদের কাছে সুস্পষ্ট। দেখুন না, ইউনুস নিজের স্বার্থে ট্যাক্স মওকুফ করার থেকে শুরু করে কত ধরনের লুটপাট যে করেছে তা তো আমরা জানি, আমাদের কাছে সবকিছু স্পষ্ট। এই লোকটা অবশ্যই ভয়ঙ্কর বিপজ্জনক। বেঁচে থাকলে আপনাকে ঝামেলায় ফেলতে কিন্তু আবার আসবে, আবার উড়ে এসে জুড়ে বসবে তখন। সুতরাং সময় থাকতে সাবধান হন। দেখুন, এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এই চুলপাকনা ছেলেটি যখন উপদেষ্টা ছিল তার পিএস এর বিরুদ্ধে কয়েকশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ এসেছে, কিন্তু দুর্নীতি দমন কমিশন সেই বিষয়ে কোনো প্রকার তদন্ত করেনি। কেন করেনি আমরা তা জানি। সচিবালয়গুলো ছিল গরুর হাটের মতো। তাদের তথা এই জুলাই জঙ্গিদের যখন ইচ্ছা তখন এই সচিবালয় আসতো, হানা দিত, লুটপাট চালাতো। আমরা সব কিছুই দেখেছি। আপনি শক্ত হাতে সেই সকল দুর্নীতির তদন্ত শুরু করুন, দেখবেন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ ডাইনোসর বেরিয়ে এসেছে। 5ই আগস্টের পর জামাতিদের বিভিন্ন টিম সামনে এলো। কেউ দেশের নাম বদলাতে চায়, কেউ জাতীয় সঙ্গীত, কেউ আবার সংবিধান বদলাতে চাইল। জামাত এনসিপি মিলে গণভোটের ব্যবস্থা করলো, আপনারা সেসব মেনেও নিলেন। এই অবৈধ গণভোট বাতিল করুন, এদেরকে শক্ত হাতে দমন করুন। আপনি 9 ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে বক্তৃতায় সংশয়বাদী, ধর্মে অবিশ্বাসীদের এই বাংলাদেশে স্বাধীনভাবে বসবাসের অধিকারের কথা বলেছেন। বিএনপি এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চায় যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী, অবিশ্বাসী কিংবা সংশয়বাদী, পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী প্রতিটি নাগরিক নিরাপদ থাকবে। আবার 17ই ফেব্রুয়ারির বক্তব্যে ওই অংশটা বাদ দিয়েছেন। আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে বলতে চাই, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তথা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী এই দেশ আমাদের সবার। প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। ভাই, আমরা কি আপনার কাছে কিছু চেয়েছি? আমরা স্বাভাবিক জীবনের অধিকার নিশ্চিত করব, তাতে আপনি কি চাইলেন বা কি চাইলেন না তাতে কিচ্ছুটি যায় আসে না। ধর্মের সমালোচনা ও নিন্দা করা স্বাভাবিক মানবাধিকার। আমরা কেউ দেশে থাকতে পারছি না, নির্বিচারে হত্যা করা হয়েছে একের পর এক ব্লগার, অ্যাক্টিভিস্টকে। এগুলোর বিচার করুন। আপনি একদিকে আমাদের অধিকারের কথা বলছেন, আবার সংবিধানে নাকি আল্লাহর উপর আস্থাকে নিয়ে আসছেন। আল্লাহর রহমতে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের রায় বিএনপি পুনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটি সংবিধানে পুনরায় সন্নিবেশিত করা হবে ইনশাআল্লাহ। এতে ভিন্ন ধর্মসহ আমরা সবাই সেকেন্ড ক্লাস সিটিজেনে পরিণত হব। এই দ্বিচারিতার রহস্য কি একটু খুলে বলবেন কি তারেক রহমান? আমি মনে করি না চিরদিন দুর্ভাগ্যে থাকার জন্য বাঙালি জাতির জন্ম হয়েছে।
নতুন শতাব্দীতে আমাদের একজন যোগ্য নেতা খুবই দরকার। আপনার অতীত যাই হোক না কেন, এই সুযোগ আপনার কাছে এসেছে, এই সম্ভাবনাও আছে, এটা মনে করে একবার চেষ্টা করে দেখুন তারেক রহমান। আমরা আপনার বিরোধিতা করব, সমালোচনা করব, কিন্তু আপনি নিজেকে যোগ্য বলে প্রমাণ করার সুযোগ কিন্তু পাবেন, থাকবে। এই কথাটি ভুলে যাবেন না। আপনাকে 10% বা খাম্বা বাবা হিসাবে আর দেখতে চাই না, 10 ট্রাক অস্ত্রে দেখতে চাই না গ্রেনেড বাবা হিসাবে। বাকিটা আপনার সিদ্ধান্ত, দেখেন যা ভালো মনে করেন। একটা খবর হবে তবে তো আমি দেবো, গাঁজাগুলি তো আর দিতে পারি না। এই যে আপনাদের পররাষ্ট্রমন্ত্রী বলতে বলতে এখন তো উপদেষ্টা মুখ দিয়ে বেরিয়ে যায়। পররাষ্ট্রমন্ত্রী যিনি এই কোয়ার্টার থেকে ওই কোয়ার্টারে গিয়ে এনএসসি থেকে পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন, তিনি 27 তারিখ শুক্রবার ভারতে আসছেন। ভারতে এসে তিনি আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং এনএসএ অজিত দোভালের সঙ্গে দেখা করবেন। এখন চারিদিকে প্রশ্ন উঠছে এই দেখা করার বিষয়টা কি। দেখুন, তারেক রহমানের মন্ত্রিসভায় তিনি হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। এবার তারেক রহমানের অনুমতি ছাড়া তিনি তো ভারতবর্ষে আসবেন না। তাহলে ভারতবর্ষে কি বার্তা নিয়ে আসছেন, প্রশ্ন হচ্ছে সেইখানে। ভারতবর্ষে এই যে আপনাদের খলিলুর রহমান আসছেন পররাষ্ট্রমন্ত্রী, তিনি কি বার্তা তারেক রহমানের নিয়ে আসছেন। আমি কতগুলো জিনিস আগে আপনাদের বলে দিই, তারপর শেখ হাসিনা প্রসঙ্গে আসবো। তার সঙ্গে দেখা হওয়ার ব্যাপারগুলো তো আসবো, কার কার সঙ্গে দেখা হবে, তার কি প্রসেসে দেখা হবে, সেই সমস্ত প্রসঙ্গে আসছি। কিন্তু আর কি কি তিনি বার্তা নিয়ে আসছেন সেটা যতক্ষণ না পর্যন্ত আপনাদের বলছি, আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে না। এক হচ্ছে 22 তারিখ চাইনিজ অ্যাম্বাসেডর তিনি দেখা করেছিলেন তারেক রহমানের সঙ্গে। তারেক রহমানের যে প্রেস উইং এই ব্যাপারে একদম নিশ্চুপ। তারপর চাইনিজ অ্যাম্বাসেডর নিজে একটা প্রেস কনফারেন্স করেন। প্রেস কনফারেন্স করে তিনি অভিযোগ করেন বা বলেন যে বাংলাদেশ এবং চীনের মধ্যে যারা দূরত্ব তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেটা চীন খুব ভালো করে মেনে নিচ্ছে না। তার এটা বলার কারণ কি? কারণ তো কিছু একটা ঘটেছে। কারণ ভারতের প্রেসক্রিপশন মেনে যে 10 দফা প্রেসক্রিপশন দেওয়া হয়েছিল, যে 10 দফার ওপরে রাজি হয়েছিলেন তারেক রহমান, সেগুলো আস্তে আস্তে তো বাস্তবায়ন হচ্ছে। আপনারা নিজেরাই দেশের হাল থেকে বুঝতে পারছেন যে আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে। তো সেই বাস্তবায়নের মধ্যে একটা ছিল যে চীনের সঙ্গে সমস্ত সম্পর্ক কেটে ফেলতে হবে। এখানে আমেরিকারও একটা শর্ত ছিল যে অস্ত্র কেনা, সাবমেরিন কেনা, জাহাজ কেনা, এই সমস্ত গুলো বন্ধ করতে হবে। আর ভারত বলেছিল যে আমাদের উপমহাদেশে চীনকে ঢুকতে দেওয়া যাবে না। বিশেষ করে তিস্তা প্রকল্পে যে একে ডেকে আনা হয়েছে, চাইনিজ ইঞ্জিনিয়ারদের ডেকে আনা হয়েছে, সরকারকে ডেকে আনা হয়েছে ইউনুসের দপ্তর থেকে, সেটা থেকে বাংলাদেশকে সরে আসতে হবে। সম্ভবত, আমি নিশ্চিত না, সম্ভবত তারেক রহমান সেই বার্তাটাই দিয়ে দিয়েছেন। তাতেই চাইনিজ অ্যাম্বাসেডর তিনি খুব ক্ষেপে গেছেন। ক্ষেপে গিয়ে তিনি এই প্রেস কনফারেন্সটা করে তিনি তার ক্ষোভ উগরে দিয়েছেন। যারা এই দূরত্ব তৈরির চেষ্টা করছে সেটা ওয়াশিংটনের দিকে ইঙ্গিত করলেন না ভারতের দিকে ইঙ্গিত করলেন তা আমি জানি না। সেটা চীন ভালো করে মেনে নেবে না। আরে মেনে নেবে না তো বয়ে গেল, ভারতের কি আছে, বয়ে গেল। না আমেরিকার কেউ যাবে আসবে, না ভারতের কেউ যাবে আসবে। তুই এখন তোর অবস্থা, নিজের অবস্থা খুব খারাপ, বেশি লপচপাস না, তাহলে আরো বড় গাড্ডায় পড়ে যাবি।
ভারত যদি পাশ থেকে যদি সরে যায় আর যদি মার্কেট বন্ধ করে দেয়, তাহলে বসে বসে লবেন চুষতে হবে, আর কোনো উপায় থাকবে না। এছাড়া যে সমস্ত ওই চীনের যে সাঙ্গপাঙ্গ এবং চীনের সাঙ্গপাঙ্গ যারা ছিল এবং পাকিস্তানের সাঙ্গপাঙ্গ যে 6 জন অফিসার ছিল, সামরিক অফিসার ছিল, তাদেরকে তো প্রথম দফায় সরিয়ে দেওয়া হয়েছিল। এবারে গতকালকে না আজকে 8 জন সামরিক শীর্ষকর্তাকে, যারা ইউনূসের খুব প্রিয় ভাজন ছিল, এই 8 জন, আমি এখন নাম জানতে পারিনি, 8 জনকে তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সামরিক বাহিনীর সঙ্গে তাদের আর কোন রকম যোগাযোগ থাকছে না। কেউ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারা নানান রকম কাজকর্ম মধ্যে তারা সবাই যে অ্যাম্বাসেডর হবেন তার কোনো মানে নেই, বা রাষ্ট্রদূত হবেন। কেউ কেউ পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেরানীয় হয়ে থাকবেন, বা উঁচু পদে থাকবেন, অ্যাটাশে প্যাটাশে হয়ে থাকবেন, বা কোনো সচিব ফচিব হয়ে থাকবেন, কিন্তু সেনাবাহিনীর সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না। অর্থাৎ সেনাবাহিনীকে ধীরে 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 কিন্তু চুরিয়া কষা যাকে বলে না হিন্দিতে, আর্ম টুইস্টিং করছেন তারেক রহমান, এবং পেছন দিক দিয়ে ওই মেঘনাথের মতো মেয়ের আড়াল থেকে খেলছেন আমাদের নরেন্দ্র মোদী। প্রণয় ভার্মার সঙ্গে তারেক রহমানের বলছি খলিলুর রহমানের একটা বৈঠক আছে। বৈঠক মানে কি, খলিলুর রহমান তাকে, আমাদের প্রণয় ভার্মাকে, রাষ্ট্রদূতকে তিনি ইফতারে নেমন্তন্ন করেছেন। ইফতারে নেমন্তন্ন, সেটা এখন খলিলুরের বাড়িতেও হতে পারে বা তৃতীয় কোনো জায়গায় হতে পারে। তা প্রণয় ভার্মার ওখানে হচ্ছে না, কারণ এটা তো ইফতারটা দিচ্ছে, নেমন্তন্ন করেছেন তো খলিলুর রহমান, তাহলে তাকেই অ্যারেঞ্জমেন্টটা করতে হবে, তিনি করছেন। এই যে সমগ্র এই যে আপনার চীনের সঙ্গে সম্পর্ক কাটা, তিস্তা প্রকল্প থেকে চীনকে সরিয়ে দেওয়া, তারপর সামরিক কর্তাদের সমস্ত চীন পাকিস্তানের সঙ্গে যাদের সাথে সম্পর্ক ছিল কেটে দেওয়া, এবং ইউনূসের সঙ্গে যাদেরকে করা ছিল, মানে যোগাযোগ ছিল এবং প্রিয় পাত্র ছিল, তাদেরকে সরিয়ে দেওয়া, এই যে টোটাল যে ব্যাপারটা হচ্ছে, এটা ভারতকে জানানোর জন্য পররাষ্ট্রমন্ত্রীর এখানে আসা, এবং তারেক রহমানের সঙ্গে তার একটা, মানে জয়শঙ্করজির এবং মোদিজির একটা বৈঠকে ডেট ঠিক করা। এখানেই শেষ নয়, আর একটা হচ্ছে ব্যাপার, সেটা হচ্ছে শেখ হাসিনার সঙ্গে তারেক রহমানের হয়তো মুখোমুখি একটা বৈঠকের অ্যারেঞ্জমেন্ট ভারত করতে পারে। বরফটা গলতে গলতে কোথায় গিয়েছে আপনারা দেখুন, লক্ষ্য করুন। এই যে শুক্রবার দিন খলিলুর রহমান আসছেন, এক হচ্ছে তারেক রহমান আর মোদির দেখা সাক্ষাৎ করা, দুজনের মধ্যে কথাবার্তা হওয়া। এছাড়াও শেখ হাসিনার সঙ্গে তারেক রহমানের যে বৈঠকটা হওয়ার, বা বৈঠক একটা করানোর জন্য তিনি একটা ডেট ফিক্স করবেন, কারণ তারেক রহমান ভারতবর্ষে আসছেন খুব সম্ভবত 2 অথবা 3 এপ্রিল, অথবা 3 অথবা 4 এপ্রিল। আমি আপনাদের গতকালই বলেছি খলিলুর রহমান, কালকে ডেট বলতে পারিনি, আজকে ডেটটা জেনেছি। খলিলুর রহমান এ মাসের শেষে, হয়তো সামনের মাসের প্রথমে হয়তো ভারতবর্ষে যাবেন। তিনি মানে রাষ্ট্রীয় মানে এতে থাকবেন। তো যাই হোক, থাকাটা বড় ব্যাপার না, আসলটা হচ্ছে কাজ। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হয়ে দাঁড়াচ্ছে, ভারতবর্ষের এতে আপত্তি নেই, ভারতবর্ষ আগ্রহী রয়েছে তারেক রহমানের সঙ্গে শেখ হাসিনার একটা বৈঠকের সামনাসামনি 1-to-1 একটা বৈঠকের ব্যবস্থা করা হবে। এটা এপ্রিল মাসে করা হচ্ছে এই কারণে, আমি বলেছিলাম যে নরেন্দ্র মোদী ইসরায়েল যাবেন,
তার ইসরায়েল যাওয়ার কথা, ইসরায়েল থেকে ফিরে এলে পরে তারপরে দেশের কিছু কাজকর্ম রয়েছে, দেশের কাজকর্ম অনেক ব্যস্ত থাকেন উনি। ঠিক হচ্ছে 2 অথবা 3 অথবা 3 অথবা 4 এপ্রিলে তারেক রহমান আসবেন, তখনই মোদিজির সঙ্গে তার কথা হবে এবং একই সঙ্গে চেষ্টা করা হচ্ছে যে শেখ হাসিনার সঙ্গে সেখানে বৈঠক করানো। যদি কোনো কারণে সেই সময় শেখ হাসিনার সঙ্গে বৈঠক তার না হয়, তাহলে পরবর্তী একটা সময়সূচি বার করা হবে। তবে এই বৈঠকের ব্যাপারে এতটুকু জানা গেছে যে শেখ হাসিনার পক্ষ থেকে কোনো আপত্তি করা হয়নি, তিনি দেখা করতে রাজি হয়েছেন এবং আলোচনার জন্য তিনি রাজি আছেন। আপাতত এইটুকু খবর রয়েছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে বরফ ধীরে ধীরে গলছে এবং ইউনূসের আমলে দেশের যে অবস্থা ছিল আজকে কিন্তু সেই অবস্থায় দেশ নেই। হ্যাঁ, কোনো কিছুই একেবারে দুম করে থেমে যাবে না। এটা একটা ট্রেন চলার মতো, একটা ট্রেনে একদম ব্রেক মারলেন বা গাড়িতে ব্রেক মারলেন সঙ্গে সঙ্গে থেমে গেল, তা তো নয়, সেটা কখনো হতে পারে না। তো যাই হোক, এটা হচ্ছে একটা বড় ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে, কালকে যে আমি প্রশ্নটা করেছিলাম যে কেন হঠাৎ এই এটা হলো মানে রাষ্ট্রপতির ভাষণটা হলো কেন? রাষ্ট্রপতির ভাষণটা হয়েছে ভারতের ইঙ্গিতে এবং তারেক রহমানের অনুমতিতে, এবং এটা বলে এটা সবাইকে একটা শিক্ষা দেওয়া, ভবিষ্যতে যদি কেউ এই ধরনের জিনিস করেন কোন রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে, তাহলে তার শাস্তি কি হতে পারে সেটা আমি রাত্রিবেলার ভিডিওতে, যেমন আমি এতে নোটিশে দিয়েছি, রাত্রিবেলার ভিডিওতে আমি আপনাদের ব্যাখ্যা করব এবং গলা জলে কতটা ডুবে রয়েছে আমাদের স্যার সেটাও তখন জানতে পারবেন এবং ভবিষ্যতে তার কি হাল হবে। আমি বরাবর বলে আসছি একটাই কথা, আপনারা সব থেকে বড় সাক্ষী, আপনারা বলেন তো আমার কোনো কথা মেলে না, যে উনি শেষ দিনটা ওনার খুব করুণ যাবে এবং ওই আইসিটিতে ওনার বিচার হবে। আসিফ নজরুল, আমাদের মোহাম্মদ ইউনূস, রেজওয়ানা চৌধুরী, এই যে আমাদের ওই ডাস্টবিন শফিক, সব দিয়ে ওইখানে কিন্তু শুরু হবে এবং তার প্রাথমিক পর্ব শুরু হচ্ছে আমাদের তাজুল ইসলামকে দিয়ে। আজকে সম্ভবত তাজুল ইসলামের বিরুদ্ধে একটা করা হচ্ছে, মামলা করা হচ্ছে, মামলাটা করছে দুদক। আপাতত এই খবর আমার কাছে আছে। রাত্রি 10:30টার ভিডিওর জন্য আপনারা সবাই অপেক্ষা করুন, তখন আরো অনেক গরম গরম খবর দেবো। সবাই ভালো থাকবেন।